আমি আর ডামি নির্বাচন। এখন যেটা হচ্ছে এটা হলো আমরা আর মামুরা নির্বাচন। তাদের আগের কোনো নির্বাচন স্থানীয় পর্যায়ে নির্বাচন করার অভিজ্ঞতা নাই। একবার যদি ককটেল ফুটে ওই ভোটের যে লাইনটা ভেঙে দেওয়া হয়, এটাকে নির্দলীয় সরকার আপনি বলছেন কেন? আমি তো এটাকে নির্দলীয় সরকার বলি না। আমি যত বড় শোডাউন করতে পারবো, যত বড় সন্ত্রাস করতে পারবো। দলীয় সরকার আমরা ইলেকশনের সময় চাই না কেন? দর্শক, কালবেলা নির্বাচনী আয়োজন ভোটের বেলা দেখবার জন্য স্বাগত জানাই আপনাদের। নির্বাচন সামনে এলে একের পর এক সহিংসতা বাড়তেই থাকে। বৃহস্পতিবার লক্ষ্মীপুরে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এর আগে বরগুনা, ফরিদপুর, ভাঙ্গা এবং সুনামগঞ্জ সহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের খবর গণমাধ্যমে এসেছে। স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন তৈরি হয়, তবে কি সহিংস রাজনীতি আমাদের ভবিতব্য? এসব বিষয়ে উত্তর খুঁজবার চেষ্টা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন দুইজন বিজ্ঞ আলোচক। আমার ডানে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামাল, স্বাগতম আপনাকে। আমার বামে রয়েছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর নাসিরউদ্দিন আহমেদ, স্বাগতম আপনাকে। আমরা যদি একটু মাসুদ কামাল ভাই আপনাকে দিয়েই শুরু করতে চাই। দীর্ঘ অপেক্ষার পর আমরা একটি আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী ঐতিহাসিক নির্বাচন পেতে যাচ্ছি, এবং এখন কিন্তু স্বাভাবিকভাবে সমমনা দলগুলোই এখন রাজনীতিতে আছে। যদি বলি তারা এক সময় জোটবদ্ধ ছিল, যারা এখন প্রধান প্রতিদ্বন্দ্বী, তাদের মধ্যেও এই সহিংসতা যদি থাকে তাহলে জনগণ কি মনে করে এই সহিংসতা থেকে মুক্তির উপায় কি? শুনেন, গ্রামে দেখবেন খুব ক্লোজ আত্মীয় স্বজন, ভাই ভাই অথবা মামা ভাগ্না, তারা কিন্তু খুব ক্লোজ, কিন্তু সম্পত্তি নিয়ে অথবা একটা অধিকার নিয়ে মারামারি হয় না? হয়। আবার এটা সময় মিটাও যায়। আচ্ছা, তাই না? তো এখন হয়তো আপনি ওইটা দেখতেছেন, এই মারামারি দেখে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই। আচ্ছা, এটা যেটা হয় ওই সাময়িক ওই একটা এলাকার আঞ্চলিক আধিপত্যকে কেন্দ্র করে তারা এগুলি করতেছে। তো এটা দেখে এই নির্বাচন খুব মারামারিপূর্ণ হবে এটা আমি মনে করি না। এটা স্বাভাবিক, বাংলাদেশের নির্বাচনে এটা হবেই। আর এটা তো আসলে আগেটা আমরা যদি 2024-24 যে নির্বাচনটা হয়েছিল, ওটাকে আমরা কি বলছি যে আমি আর ডামি নির্বাচন। আর এখন যেটা হচ্ছে এটা হলো আমরা আর মামুরা নির্বাচন। আচ্ছা, আমরাই খেলতেছি, এর কোনো সমস্যা নেই। বিএনপি আর আপনার জামাতের নীতিগত খুব পার্থক্য আছে কি? থাকলে তারা দুইবার একসঙ্গে এত বড় জোট করতে পারতো, এবং দীর্ঘদিন তারা 2008-এও জোট করছে, একসঙ্গে জোটবদ্ধ হয়ে ইলেকশন করছে, 2001-এও জোটবদ্ধ হয়ে ইলেকশন করছে। কাজেই এখানে তো কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষ এখন আপনি গ্রামে যান, তারা পলিটিক্যাল পার্টি বলতে বুঝে আওয়ামী লীগ, বিএনপি, আচ্ছা, যে যাই বলুক ভাই, এটাই হলো বাস্তব বাংলাদেশের, এটাই হলো বাস্তবতা। এখন আপনারা যারা ক্ষমতায় আছেন, যারা তারা কোনো একটা ক্যারিকেচার করে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখছে। এটা কি তারা ক্যারিকেচার করে নাকি আওয়ামী লীগ নিজেদের কর্মদোষে? শুনেন ভাই, কর্মদোষ তো সবারই আছে, কর্মদোষ কার নাই? যারা এখন ক্ষমতা আছে তাদের কর্মদোষ নেই। কর্ম করলেই দোষ আছে, কর্ম করলেই সুবিধা আছে। আচ্ছা, এখন কোন কাজের জন্য কি রায় সেটা তো এক ব্যাপার। আমি মুরগি চুরি করছি, আমার দিয়ে দিলেন ফাঁসি। আচ্ছা, তো আমি তো আমার এই মুরগি চুরি কি ভালো কর্ম? না, অবশ্যই খারাপ কর্ম। কিন্তু আপনি আমাকে মানে হত্যা মৃত্যুদণ্ড দিলেন আপনি হত্যার আসামি হিসাবে। হ্যাঁ, মুরগি চুরি করে মুরগি আমি খেয়েও ফেলেছি, ধরা যাক, তো মুরগি তো হত্যাই করছি। মুরগি হত্যার ভাঙা সত্য তো এক জিনিসটা রে ভাই। আমি এগুলিকে জাস্ট কথা বলতেছি। আওয়ামী লীগ অবশ্যই আওয়ামী লীগের যারা ছিল ক্ষমতায় তারা অবশ্যই অপরাধ করছে। অপরাধ না করলে দেশের মানুষ তাদেরকে দেশ থেকে তাড়ালো কেন? মাথায় রাখবেন, যে যাই বলুক, যে আওয়ামী লীগ বলে না যে ষড়যন্ত্র, আমি কিন্তু ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না। আচ্ছা, গত বছরের জুলাই আগস্টে আমি তো দেশে ছিলাম, আমি তো দেখছি ভাই, প্রতিদিন আমি একটা করে কন্টেন্ট করতাম ওইটা নিয়ে। তো মানুষের ক্ষোভের মুখেই তারা দেশ ত্যাগ করছে, দেশের মানুষ তাদেরকে চায় নাই, এটা রিয়েলিটি। তো তারা চলে গেছে। তার মানে আমার কথা হলো কি, এটা কাজটা কে করছে? জনগণ। কাজটা না, হ্যাঁ জনগণ। কাদেরকে তাড়াইছে? তারা কিন্তু আওয়ামী লীগ তাড়ায় নাই, তারা হাসিনার সরকারকে তাড়াইছে। মাথায় রাখবেন, আওয়ামী লীগ আবার হাসিনা সরকার কিন্তু এক জিনিস না। আওয়ামী লীগ আমলে আপনি খবর নিয়ে দেখেন, আওয়ামী লীগের শেষের 2 বছর 3 বছর 5 বছর আপনি দেখেন দেশে যত রাজনৈতিক সংঘাত হয়েছে, কার সঙ্গে কার হয়েছে?
আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের হয়েছে। কেন আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ হয়েছে? তার মানে আওয়ামী লীগের মধ্যেও ভাগ ছিল। একটা ভাগ ছিল হাসিনা কর্তৃক সুবিধাপ্রাপ্ত, আর একটা ভাগ ছিল সুবিধা বঞ্চিত। তাদের মধ্যে মারামারি হয়েছে। নিয়ত কার কতটা পরিষ্কার ছিল, পাক পবিত্র ছিল, এটা নিয়ে আলোচনা যাচ্ছে না। তার মানে আওয়ামী লীগের মধ্যেও অনেকে ছিল যারা হাসিনাকে পছন্দ করতো না, এখনো আছে এরকম। হ্যাঁ আছে, এবং আন্দোলনের সময় আমরা দেখেছি আন্দোলনের সময় হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে। কাজে এখন হাসিনার অপরাধ কিন্তু আওয়ামী লীগের অপরাধ না, এটা আমি যেভাবে দেখি। আচ্ছা, হাসিনার অপরাধ হাসিনার অপরাধ, হাসিনা গভর্নমেন্টের অপরাধ। আমি একজন ব্যক্তিও বলছি না, হাসিনা গভর্নমেন্টের অপরাধ, হাসিনা কর্তৃক সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের অপরাধ। সেটার সংখ্যা কিন্তু কম না। সেটার সংখ্যা মনে করেন হাসিনার সমস্ত মন্ত্রী, সাবেক মন্ত্রী, সমস্ত এমপি, সাবেক এমপি, আমি যদি বড় করে ধরি, এই 15 বছরে 3 কিস্তিতে যত এমপি ছিল সবাই ধরলাম খারাপ। আচ্ছা, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি খারাপ, আওয়ামী লীগের জেলা কমিটি খারাপ, উপজেলা কমিটি খারাপ, আমি সব খারাপ ধরতেছি। তো এর বাইরে কি আওয়ামী লীগের ভোট নাই? এর বাইরে অনেক লোক আছে না যারা নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগকে ভালোবাসে, আছে তো, বঙ্গবন্ধুকে ভালোবাসে, আছে না? আছে তো। তো এখন আপনি এই ওই লোকগুলি যোগ করলে পরে 1 লাখ লোক হবে না, 10,000 15,000 লোক হবে, ধরলাম 1 লাখ লোক হলো। তো আওয়ামী লীগের সমর্থক দেশে মাত্র 1 লাখ, 1 লাখ না, আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা কোটির উপরে। আচ্ছা, তো বাকিরা ওর অপরাধে এরা কেন পাবে? আপনি দলটাকে এবার নিষিদ্ধ করতে, দল তো নিষিদ্ধ করেও নাই, হ্যাঁ কার্যক্রম স্থগিত রাখছে। কেন তো রাখছে? যে বিচার করবো তাই কার্যক্রম স্থগিত থাকবে। এরকম যেরকম হয় যে আমি একটা অপরাধে ধরা পড়ছি, আমাকে নিয়ে জেলে ঢুকাই দিল, কিন্তু আমার তো আবার জামিনের অপশনও আছে। এখানে জামিনের অপশন কই? আচ্ছা, আমি যদি এইগুলি নির্বাহী আদেশের ব্যাপার তো, এগুলি বোঝা যায়, এগুলি হলো গভর্নমেন্টের ইচ্ছা। আচ্ছা, আমি যদি একটু বুঝতে চেষ্টা করি যে যদি গভর্নমেন্ট এই ব্যারিয়ার না রাখতো, আওয়ামী লীগকে মানে অংশগ্রহণ করার সুযোগও থাকতো, তারা তো পলাতক অবস্থায়, তারা কি এই নির্বাচনে অংশ নিতে পারতো? তাদের না পারলে না পারতো। আচ্ছা, যদি তারা অংশগ্রহণ না করতো, যদি তারা প্রার্থী না দিত, ওটা তাদের ব্যর্থতা হতো, ওটা তাদের বৈশিষ্ট্য হতো। কি হতো না হতো এটা নিয়ে আমার কিন্তু আশা ব্যথা নাই। কিন্তু আচ্ছা, যদি আওয়ামী লীগে নির্বাচন করতে দিল, আওয়ামী লীগ নির্বাচন করার লোক নাই, হইতে পারে, কিন্তু সময় সম্ভাবনা মপ টপ ছিল, দৌড়ের উপর থাকতো, অথবা সবার নামে মামলা আছে, কিন্তু তখন কিন্তু দায়টা সরকারের উপরে আসতো না। আচ্ছা, কিন্তু এখন তো সরকার নিজে, যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। যে 2024 সালে বিএনপিকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ গভর্নমেন্ট আহ্বান জানিয়েছিল। বিএনপি আসে নাই, আসছে না, আসে নাই। বিএনপি বলছে পরিবেশ নাই, বিএনপি বলছে আমার নির্বাচনে গেলে তোমরা তো জোর করে সব নিয়ে নিবা, যেটা 2018-তে তোমরা করছো, আমরা 2018 ওই ফাঁদে আর পা দেবো না, এই তো বিএনপি বলছে। এটা হলো বিএনপি পলিটিক্স। বিএনপি বিষয়টাকে এইভাবে দেখছে। তো যদি নির্বাচন যা বিএনপি আসে নাই, প্রাথমিকভাবে 10 টাকার দায় টাকার, আমি কাকে বলবো? বিএনপিকে বলবো আপনারা আসেন নাই কেন? বিএনপি কেন আসে নাই তার আবার 10টা যুক্তি আছে। ওই যুক্তি নিয়ে সে বলবে আমি এই কারণে আসি নাই। যেমন ধরুন আপনি একজন লোকের বাসায় দাওয়াত করলেন, দাওয়াত করে তারে আপনি আগে একবার দাওয়াত করছেন, করে তারে বসায় রেখে আপনি সব খাই ফেলাইতেছেন, অনেক কিছু দেন না, দাওয়াত করে কিন্তু নিয়ে আসছেন। তো আগামীবার আবার ভাই আগামী সপ্তাহে আবার দাওয়াত, আসবো না, ও তো আসবো না, আগের বার তো নিয়ে আবার বেজ্জতি করছেন, আমি আর যাবো না, এটা হইতে পারে। কিন্তু তোমাকে আমি দাওয়াতই করবো না, তোমাকে আমি এই এলাকায় দেখতেই আসতেই দিব না, এটা তো বলে নাই। ওইটার মধ্যে একটা ফাইজলামি ছিল, ইতরামি ছিল এক ধরনের। কিন্তু এরা কি করতেছে? এরা তো তাদের আসতেই দিবে না, আসতেই দিবে না। এইটা হলো কি তার দায়টা হবে। যদি কখনো এই আসতে না দেওয়ার অভিযোগটা উঠে, কার উপরে উঠবে? আওয়ামী লীগের উপরে উঠবে নাকি গভর্নমেন্টের উপরে উঠবে? বর্তমান সরকার। কিন্তু আওয়ামী লীগে যদি আপনি ওপেন করে দিতেন, তাও আওয়ামী লীগ পাইতেন না। আবার যদি পাইতো না, মানুষ আওয়ামী লীগে ভোট দিত নাও দিতে পারে। আওয়ামী লীগ তো বলতো তোলা আবার গত 15 বছর কি করছস, তোরা দেবো না। কিন্তু সরকার তো সেই রিস্কে যায় নাই। আচ্ছা, ইলেকশনে করতে দেবো না। তো এখন দিব না, এখন গভর্নমেন্টের তো কোনো লজিক ছিল কি ছিল আমি বলতে পারবো না, আমার সঙ্গে তো এটা কোনো আলাপ হয় না তাদের সঙ্গে। জি, ধন্যবাদ আপনাকে। যদি আমরা একটু নাসিরউদ্দিন আহমেদ আপনাকে শুনতে চাই, এই যে আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, আমাদের
জনগণের নিরাপত্তাটা আসলে কোথায়? এই যে সহিংসতা, নির্বাচন এলেই এরপরে আরো ষড়যন্ত্র, নানা হামলা তো আছেই, জনগণের নিরাপত্তা নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিটা নির্বাচনের আগে, সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক কিংবা জাতীয় পর্যায়ে নির্বাচন হোক, সহিংসতা বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাভয়েড করাটা খুবই কঠিন, খুবই কঠিন। কারণ আপনি যদি কারণ বিশ্লেষণের দিকে যান, তাহলে আমাদেরকে দেখতে হবে যে সহিংসতাগুলো বিভিন্ন কারণে হয়, যেটা একটা নির্বাচনের আগে ওই কারণগুলোকে পুরোপুরি বাদ দেওয়াটা কঠিন হয়ে যায়। আমি যদি একটু স্মরণ করি যে আমাদের যে ইয়ে আছে, যে প্রথমত হলো যে আপনি ছাত্র রাজনীতি বলেন, এলাকাভিত্তিক স্থানীয় রাজনীতি বলেন, যারা সেখানে কর্মী থাকে বা যারা এদের নেপথ্যে যারা কাজ করে মাঠ পর্যায়ে, তাদের কারো কারো ব্যক্তিগত একটা হিরোইজমের টেন্ডেন্সি থাকে, যে এই এলাকার মধ্যে আমার আধিপত্য থাকবে, আমি প্রমাণ করব ভাইয়ের সামনে বা দলের সামনে যে আমাকে ছাড়া অর্থনৈতিক ব্যাপারও থাকে। অর্থনৈতিক চাঁদাবাজি সোজা কথা, যে এটার সাথে আবার চাঁদাবাজির রেট জড়িত। আমি যত বড় শোডাউন করতে পারবো, যত বড় সন্ত্রাস করতে পারবো, আমার চাঁদার রেট তত বাড়বে। এই একটা ব্যক্তিগত একটা টেন্ডেন্সির জন্য কিন্তু সন্ত্রাসী হলো সবচেয়ে সস্তা রাস্তা। যে বিরোধী দলের এতজনের আমি মাথা ফাটালাম, এতটা সভা আমি পণ্ড করে দিয়েছি, এতগুলো আমি মঞ্চ ভেঙে দিয়েছি, এতগুলো আমি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছি, এই যে আমার ব্যক্তিগত অর্জন, এটা আবার দল মূল্যায়ন করে। আচ্ছা, সুতরাং এখানে এই যে ব্যক্তিগত হিরোইজম প্রতিষ্ঠা করার যে টেন্ডেন্সি, এটা স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যত নির্বাচন বাংলাদেশে হয়েছে অতীতে, এই একটাকে অ্যাভয়েড করা সম্ভব হয়নি, যত যা কিছুই হোক। 2 নম্বরে আপনি আসেন যে যখনই একটা নির্বাচন হয়ে যায়, বিশেষ করে জাতীয় পর্যায়ে নির্বাচনের পরে, এরপরে আসে যে ওই নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তাদের পদ পদবি, টেন্ডার, তারপরে যে সমস্ত আরো ব্যবসা বাণিজ্য আছে, সেগুলা পাওয়ার একটা লোভ থাকে। এবং এইটা পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো ওই ভাইয়ের চোখে বা যিনি ভবিষ্যৎ মন্ত্রী হবেন বা যে দল ক্ষমতায় যাবেন, তাদের সামনে প্রতিষ্ঠা করা যে আমি তো আপনার জন্য আমার এই এই কাজ করে দিয়েছি, আপনি এখন আমাকে টেন্ডার কেন দিবেন না, আমাকে বাণিজ্য কেন দিবেন না, আপনি আমাকে কেন পদ পদবি দিবেন না। এই পদ পদবীর লোভে সে সন্ত্রাস হলো সবচেয়ে সস্তা একটা রাস্তা, যে কীভাবে আমি নেতা বা দলের লাইমলাইটে আসতে পারবো। 3 নম্বরে আসেন যে কিছু কিছু ক্ষেত্রে নেতারাই নির্দেশ দেন যে ওই এলাকার মধ্যে, বা বিশেষ করে যেখানে ভোট ব্যাংক আছে, যেখানে সংখ্যালঘু আছে, যেখানে একটা দলের প্রার্থীর নিজের গ্রাম, নিজের বাড়ি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা তার শ্বশুর বাড়ি, তার ভাইয়ের বাড়ি, ভাই হয়তো উপজেলা চেয়ারম্যান, সে ঢাকায় থাকে, বা তার মামা হলো ওই জায়গার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সে ঢাকায় থাকে। তো ওই মামার বাড়ির একটা যে গণ্ডি আছে, যেই জায়গাটা ভাইয়ের শ্বশুর বাড়ি বা নিজের শ্বশুর বাড়ি যে আছে, স্বাভাবিকভাবে তারা ওইদিকে ভোট দিবে। ওই ভোট কেন্দ্রে যাতে বিশৃঙ্খলা হয়। আমি মাঠ পর্যায়ে যেহেতু সেনাবাহিনীতে ছিলাম, কাজ করেছি, একবার যদি ককটেল ফুটায় ওই ভোটের যে লাইনটা ভেঙে দেওয়া হয়, বিশেষ করে মহিলারা যেখানে ভোট দেন, ওই মহিলাদেরকে দ্বিতীয়বার আনা খুব ডিফিকাল্ট, সম্ভবই না, খুব ডিফিকাল্ট। সেখানে একটা নির্দেশই থাকে যে ওই ভোট কেন্দ্রের আশেপাশে ভোট হওয়ার 3 দিন আগ থেকে খালি পটকা ফুটবে, এবং কারা ফোটাবে? ওই যে বাহিনী যারা আছে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি থাকে? আমি আসছি, আমি কারণগুলো আর 2-3টা আছে, আমি একটু শেষ করি, তারপরে এখান থেকে আরেকটা হলো যে প্রশাসনকে জানান দেওয়া যে আমাকে ডিস্টার্ব করো না, তোমার পুলিশ ফোর্স আর ওই সেনাবাহিনী, আর্মি যা কিছু নিয়ে আসছো, ওইটা যদি একসাথেও করো আমাকে কিছু করতে পারবে না। এই প্রশাসনকে জানান দেওয়ার জন্য কিছু নেতার পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে একটা স্ট্র্যাটেজি থাকে, এই এলাকার মধ্যে আমি খুব এটা করব, এই এলাকার ভিতরে প্রশাসন একটু আমাদের ইয়ের বাইরে যেতে পারে, তাদেরকে বুঝায় রাখতে হবে, তাদেরকে এক ডমিনেন্সের মধ্যে রাখতে হবে, তাদের উপরে আমাদের একটা খবরদারি চাপায় রাখতে হবে। এই জন্য প্রশাসনকে এটা নিশ্চিত করায়। আরেকটা হলো যে যেটা মাসুদ কামাল ভাই নিশ্চয়ই এগ্রি করবেন, যে প্রশাসন কিন্তু একটা সাইড নিয়ে নেয়। বাংলাদেশের নির্বাচনে প্রশাসনকে কোনো সময় আমরা নিরপেক্ষ বলেছি বলে, ওই যে সিলেটের যে প্রশাসক আছেন সরোয়ার সাহেব, ওনার মতো এরকম কথা বলার মতো মানে শক্তি বা কথা বলার মতো মানসিক জোর বা অর্থনৈতিক জোর বা নৈতিক জোর খুব বেশি মানুষের নাই। আর বিশেষ করে এবার যারা ডিসি হয়েছে তাদের অনেকে এত নবীন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তাদের আগের কোনো নির্বাচন, স্থানীয় পর্যায়ে নির্বাচন করার অভিজ্ঞতা নাই। সেই প্রশাসনের উপরে যদি এরকম মাসলম্যানরা একটা শোডাউন করে প্রভাব করতে পারে সন্ত্রাসের মাধ্যমে, প্রশাসনও ওই দলেরকে ঘাটাতে যাবে না যে ভাই কোনো রকমে আমার চাকরিটা বাঁচাই, ইলেকশনটা হয়ে যাক, তারপর একটা পরে দেখা যাবে।
যে প্রশাসনের উপরে এই একটা মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের জন্য সন্ত্রাস হয়। আরেকটা হলো যেটা যে একটা নির্বাচনী ব্লু প্রিন্ট থাকে, প্রত্যেকটা দল প্রত্যেকটা প্রার্থী একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। এটার পিছনে অনেক থিঙ্ক ট্যাঙ্ক বলেন, বুদ্ধিদাতা বলেন, পরামর্শক বলেন, বা বিভিন্ন ধরনের যেই মেকানিজমটা থাকে সেটার উপরে আপনার একটা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনার একটা অংশের মধ্যে হলে কোথায় কখন মাসল শো করতে হবে এবং কী কারণে কারা করবে। আর বিশেষ করে যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তাদের তো এটাকে বাহিনী আছে, বাহিনী আছে। আপনি এখন বর্তমানে আপনি যদি বলেন নির্বাচিত যেই কটা দল নির্বাচনে যাচ্ছে তারা কারা প্রচার মাধ্যমে যাবে, কারা টক শো করবে, কারা মাসুল তৈরি করছে, বুকডন দিয়ে দিয়ে মাসুল শক্তি করতেছে, কারা মাথা ফাটানো পার্টি কোনটা, রক কাটা পার্টি কোনটা, ইয়ে করা পার্টি কোনটা, সবগুলো পার্টি একেবারে ভাগ ভাগ করা থাকে। আপনি কে নারীদের কাছে যাবে, কে যুবকদের কাছে যাবে, কি বক্তব্য নিয়ে যাবে, একেবারে ব্লু প্রিন্ট করে এগুলো সবগুলো আপনাকে সাজানো হয়, সাজানো হয়ে পাঠানো হয়। তার একটা অংশ অবশ্যই হলো যে মাসল শো করা, শক্তির প্রদর্শন করা। সুতরাং আপনি কোনো অবস্থাতে এটাকে থেকে রাখবেন না। আরেকটা হলো যে ওই মানুষের একটা টেন্ডেন্সি থাকে এবার কার ফিল্ড ভালো, গ্রামগঞ্জে গেলে কার ফিল্ড কেমন। আপনি চায়ের দোকানে যান, গ্রামে যান, গ্রামে থেকে যে ভদ্রলোক আসছে তাকে জিজ্ঞেস করেন, বলে অমুকের ফিল্ড এবার ভালো। তো ফিল্ড ভালো কিভাবে বুঝবেন? তার মিছিলের মধ্যে লোক একটা হলো সিম্বল, আর একটা হলো যে এলাকার মধ্যে যাওয়ার সময় হোন্ডা চলে এতটা, পিছনে লোক আছে এতটা। এই যে মাসল শো করার এবং কোনো কিছু হলে ঘর বাড়ি ভেঙে দেওয়া, নির্বাচনে পোস্টার ছিঁড়ে ফেলার যে একটা ক্ষমতা, এটা বোঝা হলো ইন্ডিকেটর হলো তার ফিল্ডটা ভালো। তো ফিল্ড ভালো প্রমাণ করতে হলে মাসল ভালো থাকতে হবে। এইগুলা কারণে আসলে নির্বাচন আপনি যেই পর্যায়ে করেন এটা বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে যে সেখানে একটা, এবং জনগণও এই মানে ফিল্ড ভালো দেখেই তাদের পক্ষে অনেক সময় এটা তো অবশ্যই ইনফ্লুয়েন্স করে। তার আরেকটা কথা গ্রাম বাংলায় প্রচলিত আছে, যেটা বললাম আমি যে ভোটের জন্য তো মাঠে মাঠে কাজ করেছি বিভিন্ন জায়গাতে, ভোটটা পচায় লাভ নেই, অমুক করতে যাবে না, পচায় লাভ কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরেকটা হলো যে মানে কথাটা ওইভাবে মানে বোঝার জন্য বলি যে ওর হেডম নাই, আচ্ছা, ওর ভোট দিয়ে লাভ নেই, ও কিছুই করতে পারবে না, বরং যে এরে দেই ও স্কুলটা সরকারি করতে পারবে, ব্রিজটা করতে পারবে, কালভারটা করতে পারবে, ওর হেডম আছে। হেডম প্রমাণটা কি, মানে ইন্ডিকেটরটা কি, মাসাল আছে কিনা। হেডম নিয়ন্ত্রণটা একটু মাসুদ কামাল ভাই আপনাকে শুনতে চাই। সব সময়ের জন্য যেমনটি মেজর নাসিরউদ্দিন আহমেদ বলছিলেন যে একটি দলীয় সরকারের অধীনে থাকে, তাদের নেতাকর্মীদের মূল্যায়ন করার ব্যাপার থাকে, যার কারণে অনেক সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কিন্তু এখন তো নির্দলীয় সরকার, এদের তো নেতাকর্মী নেই, নেতাকর্মীকে খুশি করবার কিছু নেই, এরা কেন এই হেডমকে নিয়ন্ত্রণ করতে পারছে না? শুনেন, এটাকে নির্দলীয় সরকার আপনি বলছেন কেন? আমি তো এটাকে নির্দলীয় সরকার বলি না। কেন বলবেন? কারণ এই সরকারের তো আপনার একটা দলের প্রতি এক ধরনের ভালোবাসা আছে, এক ধরনের দলের প্রতি এক ধরনের মানে আপনার কি বলবো, এক ধরনের আনুকূল্য তারা প্রদর্শন করছে। যেমন উদাহরণ দিয়ে বলি, সরকার প্রধান ডক্টর ইউনূস দুদিন আগেও বলেছে যে উনি আশা করেন ছাত্রদের দল থেকে একজন এমপি হবেন এবং এমনকি তারা শিক্ষামন্ত্রী হবেন। হ্যাঁ, এই আশাবাদের অর্থ কি? তিনি প্রেডিকশন করছেন বা প্রেডিকশন করছেন, উনি প্রত্যাশা করছেন। তো এই প্রত্যাশার অর্থটা কি হলো? আমি মনে করেন একটা স্কুলের হেডমাস্টারের ছেলে ওই স্কুলে পড়ে ধরা যাক। এখন উনি কি ওনার ছেলের সম্পর্কে যদি প্রেডিকশন করেন, আমি আশা করি আমার ছেলে এবার ফার্স্ট হবে অথবা আমার ছেলে বৃত্তি পাবে, এই যদি উনি বলেন হয়তো পাবে, হয়তো তার ছেলে মেধা দিয়ে পাবে। কিন্তু যখন হেডমাস্টার নিজে এটা উচ্চারণ করেন তখন এটা বোঝা যায় না যে পরীক্ষায় কিছু একটা ম্যানিপুলেশন হবে, কিছু একটা হবে, বোঝা যায় কিনা? তখন তাই আচ্ছা ধরেন আপনার আর একটা কথা বলি, যখন নাকি দলীয় সরকার আমরা ইলেকশনের সময় চাই না কেন? আমরা কেন বলতে চাই যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজে নির্বাচনে অংশ নেবে না, এবং এই যারা নির্বাচনে অংশ নেবে তাদের কারো প্রতি তার কোনো পক্ষপাতিত্ব থাকবে না। তো এই সরকার প্রধানত পক্ষপাতিত্ব আছে, এমন একটা দলের প্রতি আছে যে দলকে উনি নিজেই গঠন করতে বলছেন। উনি কি বলেছেন? যে আমি ওদেরকে বলেছি তোমরা একটা দল করো। ওরা আমাকে বলেছে যে আমাদেরকে কে ভোট দিবে, আমাদের তো কেউ চেনে না। তখন আমি আবার তাদেরকে বলেছি যে তোমাদেরকে দেশের মানুষ সবাই চিনে। তার মানে কি দাঁড়ালো? এই দলটার গঠনের পেছনে উনি হলো মাস্টার মাইন্ড।
উনি মাস্টার মাইন্ড, এবং গঠন করার পর মানে ওরা তো করতে চায় না, ওনার কথা থেকে বোঝা যাচ্ছে। আপনি দেখেন এই যে ফিনান্সিয়াল টাইমসকে, লন্ডনের ফিনান্সিয়াল টাইমসের যে পডকাস্টটা, সেই পডকাস্ট উনি নিজে বলেছেন, ওটা তো আমরা শুনেছি রে ভাই। হ্যাঁ, আমরা শুনেছি। তার মানে কি এই ছেলেরা পার্টি করতে চায় নাই, উনি করিয়েছেন। আচ্ছা, ছেলেরা তো বলছে আমাদের তো কেউ চেনে না, না একটা কারণ উনি করিয়েছেন। করার পর সেই পার্টির সম্পর্কে উনি বলতেছেন যে উনি শিওর তারা 2-1টা আসন পাবেন। এখন হলো কি, আপনি বলবেন তাদের কি আসে যায়, উনি কি আর নিজে যে ভোট দিয়ে আসবেন? না। তা তো করবেন না। কিন্তু যখন সরকার প্রধান চায় যে আমি চাই যে ওরা পাশ করুক, তখন প্রশাসনের কাছে একটা মেসেজ চলে যায় যে এই সরকারের পার্টি হলো এইটা করলে, এরা জিতলে সরকার খুশি হবে, মেসেজ চলে যায় না? আর আমাদের যে প্রশাসন, তারা তো এটাই করে, তারা তো সরকারে যারা আছে তাদেরকে খুশি করার চেষ্টা করে। সেই হিসাবে নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে, এটা ঠিক আপনি বলবেন যে না, উনি যদি এদেরকে সাপোর্টও করে, ফেভারও করে, তাও তো তারা ক্ষমতায় আসতে পারবে না, এটা আপনি সেটাই তো বলবেন। মনে ও হচ্ছে। না আসতে পারুক, ওর জোট তো আসতে পারবে। আচ্ছা, ও তো একটু জোটের পার্ট। কালকে দেখেন আপনার নাহিদ ইসলাম বলছে কিন্তু যে এটা কোনো নির্বাচনী জোট না, এটা আদর্শিক জোট। আদর্শিক জোট, ঐতিহাসিক জোট। এটা যদি আদর্শিক জোট হয়, তাহলে জামাতের আদর্শ তাদের আদর্শ, আচ্ছা, তাই তো হচ্ছে। অর্থ তো সেটাই তার মানে কি, নাহিদ ইসলামের ক্যান্ডিডেট কিন্তু কেবল 30টা না, তার ক্যান্ডিডেট 300টা। আচ্ছা। 300 আসনেই নাহিদ ইসলামের ক্যান্ডিডেট। আবার গতকালকে কিন্তু আরেকটি যে বড় দল, একটা দল ওখান থেকে বাইরে গেছে, হ্যাঁ, হ্যাঁ। বাইরে গেছে মানে ওরা এখন নাই আর কি, এখন 47টা আসনে তারা নাই। তাহলে 253টা আসন, 253টা আসনেই নাহিদ ইসলামের প্রার্থী। নাহিদ ইসলাম এনসিপির মানে প্রধান, হ্যাঁ। আবার এনসিপি ডক্টর ইউনূসের দল, আচ্ছা। হিসাবে তবে ক্লিয়ার রে ভাই। যদি এনসিপি যদি ভালো করে, ডক্টর ইউনূস খুশি হবো। না, আবার কিন্তু বিএনপির চেয়ারম্যান কালকে সপরিবারে গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ভাই এসেছেন। দেখা তো অনেকেই করে। আচ্ছা। 2018 নির্বাচনের সময় তো মির্জা ফখরুল গেছিল হাসিনার সঙ্গে দেখা করতে, আচ্ছা, তো কি হয়েছে? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। দেখা করা এক জিনিস, আর তাকে ফেভার করা এক জিনিস। কিন্তু সরকারের প্রতি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ হচ্ছে তারা বিএনপির প্রতি ফেভার করছে, বা আবার বিএনপি অভিযোগ করতেছে যে এই প্রশাসন হলো জামাতের সেট করা লোক সব বসে আছে। এই যে অভিযোগ যেগুলো আছে, এগুলি খুব একটা গুরুত্ব দেন না। আচ্ছা, গুরুত্ব দেন নাই কারণে এগুলি হলো কি, ইলেকশন করতেছি, একটা কিছু বইলা রাখা, আচ্ছা, বইলা রাখা এই কারণে যদি ইলেকশনের রেজাল্ট খারাপ হয়, তখন আমি বলবো যে আমি তো আগেই বলছিলাম, সব প্রশাসন তারা সেট করে রাখছে। আচ্ছা। আর যদি সে জিতা যায়, তখনও বলবে যে আমি তো আগেই বলছিলাম সেট করা। কিন্তু জনরায়ের যে প্লাবন, সেই প্লাবনে এগুলি ভাইসা গেছে, আচ্ছা। এটা বলবে। ভাই কথা তো মুখস্থ, এগুলো তো সব সেট করা, এখন খালি কপি পেস্ট করবে আর কি, আচ্ছা। সব লেখা আছে কিন্তু পেস্ট করবে। আপনার মতামত কি, এই সরকার কি তাহলে এনসিপি জোটের দিকেই পক্ষপাত করবে? অবশ্যই করবে, অবশ্যই করবে। আচ্ছা, জি, আমরা সময়ের অপেক্ষা করি, দেখা যাক। নাসিরউদ্দিন আহমেদ, আমি একটু উল্লেখ করতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক নাকি ভাঁজের পড়েছে, এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছে বিএনপি, এবং এটি তারা বলছে যে উদ্দেশ্যমূলক। আপনার কি মনে হয় এখানে কি উদ্দেশ্য থাকতে পারে? প্রতীক তো কোথাও না কোথাও সেট করতেই হবে। প্রতীক কোথাও না কোথাও সেট করতে হবে, এবং কারো না কারো প্রতীক ভাঁজের মধ্যে পড়বে, এটা কোনো মানে অ্যাভয়েড করা খুব কঠিন না, কারো না কারোর মধ্যে যদি আবার একটু বলি, অনেকগুলো প্রতীক কিন্তু আছে যেগুলোর কোনো প্রার্থী নেই, হ্যাঁ, সেই প্রতীকগুলো তো দেওয়া যেত ভাঁজে। ঠিক আছে, তাহলে ওইটা দেওয়া হলো কেন ওই জায়গাতে? হয়তো এই নির্বাচনী এলাকায় নেই, আরেক নির্বাচনী এলাকায় আছে, অথবা স্বতন্ত্র কোনো প্রার্থী হিসাবে কারো হয়তো সে ইয়েটা আছে। একেবারে আপনি যদি বলেন যে নির্বাচনে আমি সবাইকে সমান দৃষ্টিতে দেখব, তাহলে আপনি প্রত্যেকটা ওই যে নির্বাচনী প্রতীক আছে তাকেও তো সমান দৃষ্টিতে দেখতে হবে। এখানে আপনি ধানের শীষ বা অন্য যে কোনো গমের শীষ হোক অথবা ফুলের শীষই হোক, আপনি সেটা তুচ্ছ করে এক কোণাতে রাখবেন আর আরেকটা প্রতীককে ইচ্ছা করে তুলে দিবেন, এরকম তো হতে পারে না। কোনো না কোনো একটা ফর্মুলার মধ্যে তারা করেছে এটা, তো সেই ফর্মুলার মধ্যে এটা মাঝখানে পড়ে গিয়েছে। তো এটাতে করে হ্যাঁ, আপনি যদি ওই মেটিকুলাস প্ল্যান করতেন যে মাঝখানে আমি এরকম একটা ওই রেড ক্রসের চিহ্নের মতো এরকম একটা চিহ্ন দিয়ে দিব যে এখানে ভাঁজ পড়বে, এবং ওই ভাঁজের ওই জায়গাটুকুতে কারো কোনো প্রতীক থাকবে না, অতটুক যদি ডিপে চিন্তা করতেন এবং করা
যেত। একটা যেত, তাহলে এই এই অভিযোগ বিতর্কটা আসতো না। কিন্তু যেটা করেছে সেটার জন্য খুব বড় যে একটা বিতর্কিত বিষয় হয়ে গেছে আমি সেটা মনে করি না। পোস্টাল ভোট নিয়ে বিএনপির আরো অভিযোগ আছে, যে যেমন সম্প্রতি দুইটি পৃথক ভিডিও ভাইরাল হয়েছে প্রবাসে, ওমানে এবং এটাই আমি বলছি যে বিদেশে বাহরাইনে এবং ওমানে ওমানে। দুটো ঘটনা যেটা ভিডিওর মাধ্যমে এসছে এবং এটাকে প্রকাশ্যেই এনেছেন আমাদের বিএনপির যারা নীতি নির্ধারক নির্বাচন পরিচালনা কমিটির সাথে যারা আছেন, তারা এটা নিয়ে তাদের যে উৎকণ্ঠা সেটা প্রকাশ করেছেন এবং যেটা নির্বাচন কমিশনের নলেজও এনেছেন এবং নির্বাচন কমিশন স্পষ্টতই উচ্চারণ করেছেন তারা এটা দেখছেন এবং সে দেশের যারা পোস্টাল ডিপার্টমেন্টে যারা আছেন তারাও বিষয়টা তদন্ত করছে কি করে এতগুলো পোস্টাল ব্যালট, যেটা মানে পোস্ট অফিসের মাধ্যমে ভোটারের কাছে যাওয়ার কথা ছিল, সেটা থেকে গেল। কিন্তু ইসি কিন্তু প্রথম দিকে বলেছিল যে এটি উচ্ছ্বাস থেকে তারা প্রকাশ করেছে, কিন্তু এমনটি হবার ছিল, কারণ এক জায়গায় পাঠানো হয়, ওইখান থেকে যার আশপাশে বাড়ি থাকে, যে যেখানে থাকে তাকে পৌঁছে দেয় কেউ একজন, এটি নাকি নিয়ম ছিল। প্রথমে এই বক্তব্য দিয়েছিলেন, পরবর্তীতে বিএনপির চাপে বলেছে যে তদন্ত করা হবে। হ্যাঁ, এটা কি যথাযথ প্রক্রিয়া ছিল? এটা যদি ইসি করে থাকে বা এরকম, এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। এটা সেই ক্ষেত্রে আবার আমি বলবো যে হয়তো কারো পরামর্শে বা কারো ইনফ্লুয়েন্সেও এটা হতে পারে, এটাকে অস্বাভাবিক বা মানে কোনো রকমের পরিকল্পনা ছাড়া করা হয়েছে এভাবেও চিন্তা করার সুযোগ নেই। কারণ হচ্ছে যে যদি ওখানে একটা বান্ডেল হিসাবে কাউকে দেওয়া হতো, দায়িত্ব দেওয়া হতো, সেটার জন্য বেস্ট ছিল হলো এমবেসি। সেখানে তো বাংলাদেশের দূতাবাস আছে, সেখানে দূতাবাসের সরকারি কর্মকর্তারা আছেন, তাদের মাধ্যমে আপনার কতগুলো এলাকা, কতগুলো জেলা, সেগুলোর মধ্যে আপনি তো সময় পাচ্ছেন, 1 মাসের উপরে সময় পেয়েছেন আপনি। তো সেই সময় আপনি ইচ্ছা করলে যেমন আপনি মনে করেন যে আমি যেহেতু মধ্যপ্রাচ্যে ছিলাম দীর্ঘ 10 বছরের উপরে, তো আমি দেখেছি এখানে একটা প্রত্যন্ত অঞ্চলে জেলা শহরগুলোতে মাঝে মাঝে এমবেসির লোকজন আসতো পাসপোর্ট রিনিউয়াল এবং এই সমস্ত কাউন্সিল সেবা দেওয়ার জন্য। তারা আমাদের তো যারাই আছে তাদের একটা কমিউনিটি আছে, বিশেষ করে যেই সমস্ত জায়গায় বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানে বাংলা বাজার বলে একটা বাজারই গড়ে ওঠে, চা দোকান থাকে, সেলুন থাকে, একটু লন্ড্রি থাকে, সবাই বাঙালিরা পরিচালনা করে। ওই সমস্ত জায়গার মধ্যে সবাই জানতো যে অমুক তারিখে এই জায়গার মধ্যে কমিউনিটি সেন্টার বা স্কুল এখানের মধ্যে এমবেসির লোক আসবেন এবং তারা কাউন্সিল সেবা দিবেন। তারাও এটাকে প্রচার করতো তাদের সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মাধ্যমে। এরকম একটা প্রক্রিয়া করে যদি দেওয়া যেত তাহলে আজকের এই বিতর্কটা হতো না। কিন্তু একেবারে গ্রুপ করে একজনকে দেওয়া হয়েছে সেটা বিতরণের জন্য, যদি আমি জানি না এটা কতটুকু সত্য, বাট এটা যদি হয়ে থাকে এটা গর্হিত কাজ হয়েছে, এটাকে ইজিলি অ্যাভয়েড করা যেত, ইচ্ছা করে করা হয়নি। তবে এটা ঠিক আমি যেটা বললাম যে প্রত্যেক রাজনৈতিক দলের একটা স্ট্র্যাটেজি থাকে এবং বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক দল তো অনেক আগের থেকে হোমওয়ার্ক করা শুরু করেছে। আমি যখন মধ্যপ্রাচ্যে ছিলাম, মধ্যপ্রাচ্যে দেখেছি এখানে আপনি বিভিন্ন দলগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন, মানে এক দলের মধ্যে অনেক উপদল, একজনের বিরুদ্ধে আরেক দলের মধ্যে উপদল, নেতৃত্ব নিয়ে সংঘাত, এরকম একটা ছিল কমন চিত্র বিদেশের মাটিতেও, যেখানে রাজনীতি সম্পূর্ণ নিষেধ। মধ্যপ্রাচ্য তো রাজতান্ত্রিক সমাজ, ওখানে কোনো রাজনীতির কোনো ছিটে ফোটা আলাপ করা নিষেধ। তারপরেও সেখানে বিভিন্ন দল ছিল এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ ছিল, গ্রুপিং ছিল, বিভাজন ছিল। একটি মাত্র দলের মধ্যে কোনো বিভাজন ছিল না, তারা আমিরের নেতৃত্বে একতাবদ্ধ ছিলেন, তাদের ওখানে যথেষ্ট ফান্ড আসতো এবং সেই ফান্ড বাংলাদেশে জঙ্গি অর্থায়ন হচ্ছে বলে ব্যাংকগুলো এবং বাংলাদেশ ব্যাংক অনেক ধরনের পলিসি করেছে, কিন্তু সেই পলিসির ভিতর দিয়ে কিন্তু ঠিকই টাকা পয়সা এখানে চলে আসতো। আচ্ছা, সুতরাং কেউ যদি এটাকে পরিকল্পিতভাবে, বিশেষ করে বিএনপি যে অভিযোগটা করেছে যে সেখানে পাওয়া গেছে একটা নির্দিষ্ট দলের একজন মানে নেতৃস্থানীয় কাছে একই দলের এখানে, সুতরাং এর ভিতরে যদি কোনো পরিকল্পনার অংশ হয়ে থাকে সেটা নিঃসন্দেহে দুঃখজনক। জি, ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল ভাই। আপনি শুনছিলেন, যদি বলতেন একই প্রসঙ্গে, এবং দুটি ভিডিওতেই দাবি করা হয়েছে যে দুজনই হচ্ছে একই রাজনৈতিক দলের। শুনেন, একটা জিনিস হলো কি, এই পোস্টাল ব্যালট নিয়ে আমি যেটা বলবো, পোস্টাল ব্যালট নিয়ে আসলে এটা আমার কাছে এখনো মনে হয় যেটা যে এটার মধ্যে আরো আধুনিকায়ন করা যেত। আচ্ছা, আর দ্বিতীয়ত হলো এদের তো অভিজ্ঞতা নাই আসলে। আমাদের যারা নির্বাচন কমিশন, যারা নির্বাচন পরিচালনা করছে এখন, তাদের এই পোস্টাল ব্যালটের কোনো অভিজ্ঞতা নাই। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তাদের নির্বাচন পরিচালনারও কোনো অভিজ্ঞতা নেই। অনভিজ্ঞ লোককে এনে আপনি বসাইছেন দেশের সবচেয়ে গুরু দায়িত্বটা পালন করার জন্য, টোটালি অনভিজ্ঞ এবং একই সঙ্গে বয়স্ক। বয়স্ক মানে খারাপ না, কিন্তু বয়স্ক সমস্যাটা কি হয়েছে,
যদি বয়স্ক মাত্রই যদি যোগ্যতম হতো তাহলে তো তারা চাকরি থেকে রিটায়ারমেন্টে যেত না। সরকার তাদের রিটায়ারমেন্টে পাঠালো কেন ভাই? একটা সহজ হিসাব কিন্তু, একটা লোককে সরকার কেন বলে আপনি অবসরে যান, কেন বলে? আর দেবার কিছু নেই। বলে এই কারণে যে তার বয়স হয়ে গেছে, সে আর অতটা দিতে পারবে না, স্থবির হয়ে গেছে অথবা একটু স্লথ হয়ে গেছে। তো ওনাকে তো রিটায়ারমেন্টে পাঠাতে 10-15 বছর আগে, একজন রিটায়ারমেন্ট পাঠাতে একজন 20 বছর আছে, তাকে রিটায়ার্ড লোক। সেই লোকটাকে আপনি ধরে বেঁধে নিয়ে আসছেন সবচেয়ে গুরু দায়িত্বটা পালন করার জন্য, যে বিষয়ে তার আবার কোনো অভিজ্ঞতা নাই। আচ্ছা, ঘটনাটা বুঝেন। এখন উনি 2 দিন 3 দিনের অভিজ্ঞতা অর্জন করার জন্য বিভিন্ন দেশে গেছেন, দেখছেন যে কিভাবে করে তারা, সেই প্রক্রিয়াটা এখানে চালু করছে। কয়দিনের অভিজ্ঞতা? 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এই তো প্র্যাকটিক্যাল তাও অভিজ্ঞতা দেখে না আসছে, তাও, হ্যাঁ। প্র্যাকটিক্যাল না। এখন কইয়ানি এখন লেজে গোবরে বাদায় ফেলাইছে আচ্ছা, যে কি করবে কি না করবে। অনেকেই প্রশ্ন করছে যে এটা কেমন ব্যালট পেপার হলো, যে আমার এখানে প্রার্থীকে তাই তো আমি জানতে পারছি না, আপনি এখানে মার্কা দিয়ে দিচ্ছেন। এখন এই মার্কার বাইরে কি কোনো স্বতন্ত্র প্রার্থী নাই? অবশ্যই আছে। তারা আমি ভোট দেবো মুখোমুখিরা, বলেন আপনি বলেন। এখন তারা করেছে তাদের সমস্ত প্রার্থীর লিস্ট, সমস্ত মার্কা দিয়ে দিচ্ছে, যে স্বতন্ত্র যারা ভোটার হবে তারাও কোন মার্কা নেবে এটা সে জানতে পারবে। কবে জানতে পারবে? 22 তারিখে পরে জানতে পারবে। তো এত আগে পাঠানোর দরকারটাই বা কি ছিল? আচ্ছা, আপনি এটা আরো পরে পাঠাতেন, ডিএচএল এর মাধ্যমে পাঠাতেন, অন্য কোনো মাধ্যমে পাঠাতেন, যাদের দ্রুত যাক। অথবা আমি নিজে যেটা মনে করি, দেখেন আমরা এখন কি করি, অনলাইনে প্লেনের টিকিট কিনি, অনলাইনে হোটেল রিজার্ভেশন করি না, কোনো সমস্যা হয়? আর খাবার ওখানে কিনে সবই তো এখন লাখ লাখ online টাকার হচ্ছে। ট্রানজাকশন কিন্তু অনলাইনে হচ্ছে। তাহলে আপনি সেই জিনিসটা ওটা আমি কি দিয়ে করি? কার্ড দিয়ে করি। কার্ডের একটা নাম্বার থাকে, কোড থাকে, ওই কোড দিয়ে আমি করতেছি। তো আপনি এত কিছু না করে ওদেরকে জানাই দিলেই পারতেন যে তোমার যার যার আইডি আছে, ন্যাশনাল আইডি, এটাই হলো আমার পাসওয়ার্ড, ওটা আমার ওখানে ধরতে হবে। ধরলে পরে আমারটা হয়ে গেল, আমার নাম্বারটা হয়ে গেল, ওখানে বারকোড আছে, ওই বারকোড দিয়ে আমি পাইলাম। তো বারকোডটা দিছে কেন? তো আপনি সেই টেকনোলজিটা কেন করতে পারলেন না? পারলেন না এই কারণে যে আপনি ওটা নিয়ে ভাবেনই নাই। আচ্ছা, ভাববেন কিভাবে? কারণ আপনি তো বুড়া, আপনি তো আউটডেটেড। আচ্ছা, শুনতে খারাপ শোনা যায়, এটা আউটডেটেড। আমার মোবাইলে যদি কোনো প্রবলেম হয়, নতুন কোনো সেটিংস লাগে, আমি আমার ছেলেকে বলি। কেন বলি? যে আমি যে কিছুই বুঝি না তা না, কিছু বুঝি, কিন্তু যে জিনিসটা করতে আমার 1 ঘন্টা লাগবে ওটা সে 2 মিনিটে করবে। কারণ ওর ব্রেনে তো এটা দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আমার ব্রেন, আমার যে ব্রেন, আমার টেলিফোনের যে মেধাটা, এটা শুরু হয়েছে কি দিয়া? ওই যে কটর কটর করে ঘুরে ঘুরে করতাম, তারপরে টিপা টিপা করতাম, তারপরে বাটন ফোন, তারপরে এই পর্যায়ে। তা আমার মাথায় কিন্তু ফোন সংক্রান্ত অনেক তথ্য, এই তথ্যের মধ্যে ছোট্ট একটু জায়গার মধ্যে এই ফোনটা আছে। আর আমার ছেলের মাথার মধ্যে ওগুলি নাই, ওগুলি একদম নাই, ওর মেমোরিতে এইটাই। তো ও তো আমার যে স্মার্ট হবেই। তো ওনারা তো বৃদ্ধ রে ভাই, এরা এখানে বুঝেই তো না। আমার তো এমনও সন্দেহ আছে যে আপনার ইসি যারা আছে, দেখেন আপনি অনেক দেখবেন যে বাটন ফোন ইউজ করে, আমি শিওর একদম। আচ্ছা, খোঁজে দেখেন, করতেই পারে, আমার ধারণা। হ্যাঁ। কারণ ওনারা ওই যুগের লোক তো রে ভাই। এখন এটা তো আপনাকে বুঝতে হবে রে ভাই, যে আসলে প্রবলেমটা কোথায়। আপনি একটা স্মার্ট কাজ করার জন্য একজন প্রাগৈতিহাসিক লোককে এনে বসাই দিয়েছেন, আচ্ছা। এটা হবে না রে ভাই। এবং এটা ফল এরকমই হবে। না, এখন ভাগ সমাধান নিয়ে কোন আপত্তি পথে? হবে, ওইটা নিয়ে আপত্তি হবে, তারপরে আপনার ওই এক জায়গায় যে স্তূপ হয়ে পড়ে থাকবে, যার যারটা নিয়ে যাও, তারপরে একসঙ্গে বসবে 5 জন, এই তুমি কোনটা দিলা, আমি এটা দিলাম, আমি এটা দিলাম, নানা রকম আলাপ আলোচনা হবে। ওখানে আবার যে প্রভাবশালী সে বলবে এই তোরা সবাই আমার সামনে ভোট দে, তোদেরকে এই দেশে কে আনছে? আমি আনছি না, আমি আনছি, ভোট দে। তো দিবে। এটা কী হবে রে ভাই? এটা ওইটা যদি তাদের যার যার ঠিকানায় যেত তাহলে বুঝতাম। সবগুলি চিঠি এক জায়গায় কীভাবে গিয়ে বসলো ব্যালট পেপার? টোটালি ব্যর্থ। 12 লাখ 15 লাখ ভোট এরা ঠিকঠাক মতো করতে পারে না, এই হলো এদের যোগ্যতা। এরা দায়িত্ব নিচ্ছে 12 কোটি ভোট ঠিক করার জন্য। এত সোজা রে ভাই। জি, ধন্যবাদ আপনাকে নাসিরউদ্দিন আহমেদ। এই সরকারে এসে এই সামনে নির্বাচন করে যে দলগুলো অংশ নিয়েছে তার মধ্যে 30টি দল একেবারেই কোনো নারী প্রার্থী দেয়নি। এর মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী যদি বলি জামাতে ইসলামী, তারা একজন নারী প্রার্থীও দেয়নি। এবং বিএনপিতেও তুলনামূলক এবছর কম নারী প্রার্থী দেখা গিয়েছে। আপনার কি মনে হয় নারী নেতৃত্বে কোন দিকে যাচ্ছে আমাদের দেশ? নারী নেতৃত্ব বা নারীর প্রতি যেটা আমাদের সম্মানবোধ,
এটা কাগজ কলম আর সেমিনারে যতটুকু আসে, বাস্তবে কিন্তু তা না। বাস্তবে আপনি সংসার থেকে শুরু করে চাকরি ক্ষেত্র বলেন আর যেখানেই বলেন সেখানে কিছু ব্যতিক্রম ছাড়া এটা কিন্তু বাংলাদেশে নারীরা অবহেলিত, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। আর আরেকটা হলো যেটা যে নারী নেতৃত্ব বা নারীর মূল্যায়ন, আপনি যেখানে যাবেন তখনই আবার তকমা লাগানো শুরু হয়, সে বামপন্থী কিনা, সে আমেরিকাপন্থী কিনা, সে ভারতপন্থী কিনা, সে কোন পন্থী, চীনাপন্থী তকমা তো কিনা। সবার প্রতি, না, আপনি ওই নারীদের কিন্তু একটা ইন্ডিকেটর। আচ্ছা। আপনি দেখেন আজকে বাংলাদেশ অর্থনীতির চাকা ঘুরছে গার্মেন্টসের উপর ভিত্তি করে, এবং গত বছর তো অনেক বিনিয়োগের কথা আমরা শুনেছিলাম, কিন্তু মূলত কিন্তু এই গার্মেন্টস সেক্টরটাই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের আর্নিংটাকে বা রপ্তানি খাতটাকে, এবং এই লিঙ্কের যত ইন্ডাস্ট্রি আছে, এবং সেটা বড় একটা হলো বাল্ক হলো আপনার নারীরা। কিন্তু সেই নারীদেরকে কেন ঘর থেকে বের করে আনা হলো, এবং এইটা একটা ইহুদি, নাসারা এবং আমেরিকানদের চক্রান্ত। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এটা কিন্তু বলতে মানুষ ছাড়ে নাই। একইভাবে আপনি নারী শিক্ষার কথা বলেন, নারীর ক্ষমতায়ন বলেন, সবকিছুর ভিতরে কিন্তু ধর্মকে টেনে নিয়ে আসা হয়েছিল বারবার করে। তো জামাতে ইসলাম অ্যাপারেন্টলি কিন্তু অনেক কথা নারীদের বলেছে, তাদেরকে 5 ঘন্টা কর্মঘণ্টা বাজ করে এরকম একটা মূল্যায়নের কথাও বলেছেন, এবং তারা এটাও বলেছেন ঘরে যে থাকলে আরো বেশি মূল্যায়ন করবেন, এবং এই ধরনের কথা বলেছেন। কিন্তু নারীকে প্রাতিষ্ঠানিকভাবে বা স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে আনার মতো কোনো ঝুঁকি তারা নেন নাই। আমি বলবো তারা ঝুঁকি নেন নাই। আর আরেকটা বিষয় হতে পারে যেটা, যে তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীকে ঘরের মধ্যে থাকবে, তারা ঘরের বিষয়গুলো দেখবে এবং প্রয়োজনে পরামর্শ দিবে ঘরে থেকে। হ্যাঁ, এবং আমাদের ধর্মেও কিন্তু আপনার নারীর পরামর্শ করা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন নারীর অধীনে কাজ করেছিলেন। উনি একজন পেইড এমপ্লয়ি ছিলেন, চাকরি করেছেন, বেতনভুক্ত কর্মচারী হিসেবে ওনার জীবন শুরু হয়েছিল। তারপরে উনি আবার একজন ইনভেস্টর হয়েছেন নারীর সাথে সম্পৃক্ত হয়ে, এবং ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন একজন নারী। উনি যতটুকু সম্মান নারীদেরকে দিয়েছেন, বিশেষ করে তার দুধমা হালিমা আসার পরে নিজের চাদরটা খুলে বিছিয়ে দিয়েছিলেন, ওই পরিমাণ সম্মান উনি করেছিলেন। উনি যখন মদিনাতে ব্যবসা করেছেন, প্রশাসন পরিচালনা করেছেন, ওখানে কিন্তু উনি কখনো কোনো নারীকে অসম্মান হতে দেননি। সে কি মুসলমান, সে কি বিধর্মী, এটা ওনার বিবেচ্য ছিল না। যারা যেভাবে চলতে চেয়েছে চলেছে, তাদেরকে হেদায়েতের কথা বলেছেন, তাদের কাছে পৌঁছে গেছেন, প্রশাসনিক কাঠামোর মধ্যে তো আর কোন নারী না। উনি ওখানে অ্যাডভাইজার ছিল। আচ্ছা, মদিনাতে যে ইয়েটা ছিল সেখানে অ্যাডভাইজার ছিল। এগুলো কিন্তু জামাতে ইসলামের কাছ থেকেই কিন্তু আপনি শুনতে পাবেন, তারাই কিন্তু এই কথাগুলো বলেন, নারীকে আমরা যোগ্য সম্মান দিব, করব। কিন্তু তাদের স্ট্র্যাটেজিক্যালি তারা এবার কোনো নারী সদস্য না দেওয়া খুবই বা একটা অস্বাভাবিক একটা বিষয়। কিন্তু তারা কিন্তু ধর্মীয় প্রথা ভেঙে ভিন্ন ধর্মের মানুষকেও মনোনয়ন দিয়েছে। সেটা দিয়েছে, কিন্তু সেটার আবার আরেকটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু নারীর ক্ষেত্রে যেটা হয়েছে, এবং টু বি ভেরি অনেস্ট, যেহেতু মাসুদ কামাল ভাই সাংবাদিকতা জগতে আছেন, খুব ভালো করে জানবেন, মানে জামাতে ইসলাম কিন্তু নারীর একটা ভোট ব্যাংক অলরেডি ক্যাপচার করে ফেলেছে। নারীদেরকে খুব বেশি খুশি করে তারা ভোট করতে পারবেন, মানে অতিরিক্ত ভোট আদায় করতে পারবেন, সুইং ভোট যেটাকে বলি আমরা, সেটার ক্ষেত্রে তাদের এখন মনে হয় তাদের টার্গেট না, আমার যেটা ব্যক্তিগত ধারণা। কারণ তাদের একটা সুনির্দিষ্ট নারী ভোট তারা নিশ্চিত হয়ে গেছে যে এটা আমরাই পাবো। হ্যাঁ, এবং আপনার জামাতের তো এটা একটা সবচেয়ে বড় সুবিধা হলো যে একজন যদি জামাত করে একটা পরিবারে, তারা কমপক্ষে 3টা ভোট নিশ্চিত করে। যদি একজন স্বামী জামাতের হয়, অবশ্যই তার স্ত্রী অথবা বাবা মা যে জীবিত আছে, একজন না একজনকে তারা সম্পৃক্ত করবেই। এই 3টা ভোট কিন্তু একজনের মাধ্যমে হয়ে যায়। আবার ওই তালিমের নামে যদি কোনো নারী একবার অনুরক্ত হয়ে যায়, সে কিন্তু অবশ্যই তার আশেপাশে, সে তার শাশুড়ি হোক, মা হোক বা শ্বশুর হোক, মানে হাজব্যান্ডকে হয়তো খুব বেশি করতে পারবে না, কিন্তু বাকিদের মগজ ঠিকই পরিষ্কার ধোলাই করে দিতে পারবে, তাদের ভিতরে ইনজেক্ট করে দিতে পারবে। এটা হলো অ্যাডভান্টেজ, হলো যারা এই ক্যাডার ভিত্তিক। শুধু জামাত না, আপনি যদি মানে আপনি ইতিহাস পড়েন, আপনি বামপন্থী রাজনীতির ইতিহাসগুলো যদি পড়েন, সেখানেও কিন্তু একই প্রক্রিয়া চলেছে। তারা ইনফিল্ট্রেশন বলে যেটাকে, পলিটিক্যাল ইনফিল্ট্রেশন, ভিতরে ঢুকে যাওয়া ইন ডিসগাইজ, তারা জানতেও পারে না যে কিভাবে আমার ঘরের ভিতরে কি ঢুকে গেছে। তো এই জিনিসগুলো তারা এনজয়, অলরেডি তাদের একটা স্ট্রেংথ আছে, সুতরাং তারা সুইং ভোট তাদের পক্ষে আসবে না, এটা ধরেই নিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে তারা
নারীকে সম্মান করে, নারীকে তার যোগ্য মর্যাদা দিয়ে, তাদেরকে ডিস্টার্ব না করে, তাদের সাথে হাসি মুখে কথা বলেই কিন্তু তারা বৈতরণী পার হয়ে গেছে। সুতরাং এখানে আমি নারী কয়জন ক্যান্ডিডেট, ডাকসুতে কয়জন ক্যান্ডিডেট ছিল নারী ক্যান্ডিডেট, কিন্তু মেয়েরা কি ভোট দেয় নাই জামাতকে? ভোট দিয়েছে, কিন্তু নেতৃত্বের জায়গাটা এখনো সেটাই বলছি যে gap রয়ে জামাত গেছে। তো ওখানে নেতৃত্বের তো নারীদেরকে আনে নাই ডাকসুতে ওইভাবে। জি। অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু পারতো তো তারা নারী নেতৃত্বকে সামনে নিয়ে আসছে স্টুডেন্ট ফ্রন্টগুলোতে। এটা না করেও তো তারা মেয়েদের যথেষ্ট ভোট পেয়েছে, যারা নিরপেক্ষ তাদের ভোটও পেয়েছে। সুতরাং ওই শিক্ষা থেকে তারা, আমার মনে হচ্ছে যে এবার নারী নেতৃত্বের প্রতি এত বেশি আগ্রহী আগ্রহী নয়। ভবিষ্যতে কি হবে জানি না, তারা যদি কখনো সরকার গঠন করে সেখানে নারী মন্ত্রী থাকবে কিনা, বা থাকলেও তিনি কিভাবে রাষ্ট্রীয় আচারগুলো পালন করবেন। অনেকগুলো প্রশ্নই তো আছেন। তারা কি 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাবেন কিনা, তারা কি জাতীয় স্মৃতিসৌধে যাবেন কিনা, অনেক প্রশ্ন আছে। তারপরে শরিয়া আইন নিয়ে প্রশ্ন আছে। তো এগুলো আস্তে আস্তে সময়ের সাথে এগুলো দেখতে হবে, এগুলো দেখা যাবে। কি হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটি আমি করে রাখি, মাসুদ কামাল ভাইকে শুনে আবার আপনার কাছে আসবো। সেটি হচ্ছে, মার্কিন ভিসা প্রসেসিং বন্ধ একটি ঘোষণা এসেছে, এটি নির্বাচন সামনে করে এটি কোনো প্রভাব পড়বে কিনা, বা নতুন যে সরকার আসছে তাতে কোনো তাদের উপর চাপ তৈরি হলো কিনা? মাসুদ কামাল ভাই, আপনি বলার পরে আবার শুনুন। এই নারী নেতৃত্বের যে কথাটা হলো, হ্যাঁ। এটা নিয়ে একটু বলি। বলেন। বিষয়টা হচ্ছে কি, এইগুলো হলো গিয়ে এক ধরনের মুনাফিকি। আচ্ছা। যেহেতু জামাত ইসলাম তো তাদের ভাষায় বলি আর কি, এটা হলো একজন মুনাফিকি। আপনি বলেছেন আপনি করবেন, আচ্ছা। আপনি করেন নাই তো। এই যে এখন তারা হা না ভোট নিয়ে আলোচনা করতেছে, হা ভোট দেওয়ার জন্য বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই নারী নেতৃত্ব কি হবে, এটা জুলাই সনদে স্পষ্ট উল্লেখ আছে। প্রত্যেকটা দল সেখানে একমত হয়েছে যে এখন 5% তারা দিবে এই ইলেকশনে একদম উল্লেখ করা হয়েছে। এই ইলেকশনের কথা, ত্রয়োদশ নির্বাচনের কথা বলা হয়েছে। এখানে তারা 5% দিবে, এই আপনার নারীদেরকে মনোনয়ন দিবে। এরপরে ধীরে ধীরে বাড়াবে। প্রস্তাব কিন্তু আরো অনেকগুলি ছিল। মানে সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল যে আসন হবে 400, 100 করে 100তে খালি নারীই থাকবে, সব দলই ওই 100 আসনে নারী প্রার্থী দিবে। এটা ইন্ডিয়াতে এবং বিভিন্ন দেশে আছে এই সিস্টেমটা। এটা ঘুরে ঘুরে আসবে। তাহলে 4টা নির্বাচন হলে পরে সব জায়গাতে নারী পেয়ে যাবে, ক্যান্ডিডেট পাবে। এটা ছিল প্ল্যান। কিন্তু এই সালাউদ্দিন আহমেদ সাহেব, তাহের সাহেব, এরা বলছে না, ওটা তারা চায় না। তারা কি চায় শেষ পর্যন্ত 5%। সবাই সাইন করছে, না সবাই, এনসিপি ছাড়া তো সবাই সাইন করছে। তো সাইন করে তুমি আসলে 2 দিন আগে, ভাই কয় মাস হয়েছে, দিনে দিনে 2 মাসও হয় নাই। 2 মাস আগে সাইন করে আসছো, আনো না কেন? বিএনপির নারী নেতৃত্ব যদি 272টা ধরি আমি, সেই হিসেবে তাদের প্রার্থী হলো 10 জন। এটা পার্সেন্টেজ করলে হয় 3.66। 3.66 তারা দিছে, মানে আর 4টা লোককে দিলে পরেই হয়ে যেত। এই যে 3.66 দিয়েছে, যে 10 জন লোককে দিছে, তারা খালেদা জিয়া ছিল 3টা আসনে, ওটা তো বাদ এখন। এই যে 10 জন লোককে তারা দিছে নমিনেশন, এই 10 জনের মধ্যে 9 জনই পাইছে কোটায়। যেমন কোটা মানে বাপ, মানে পটল সাহেব মারা গেছেন, ফজলুর রহমান পটল, তার মেয়ে পাইছে। আচ্ছা। ইলিয়াস আলী মারা গেছেন, তার বউ পাইছে। মানে সব কোটা কিন্তু। আচ্ছা। কারণ মেয়ের কোটা, কেউ ভাইয়ের কোটা, কেউ বোনের কোটা, মানে কোটায় তারা সবাই আসছে। আচ্ছা। মানে তার এর বাইরে কি তাহলে নারী নেতৃত্ব নাই? বিএনপিতে আছে, আচ্ছা। ওদেরকে মূল্যায়ন করা হয় নাই, এবং আমরা দেখেছি তাদেরকে যে মূল্যায়ন করা হয় নাই। এটা হলো দীর্ঘদিনের ফ্যাক্ট ভাই। হ্যাঁ। আমি তো দেখছি, এই টকশোতে দেখছি, টকশোতে খুব সরব ছিল কয়েকজন নারী দেখছি। একজন ছিল কি মুন্নিয়াপা, বলতাম কি নাম তার, মুন্নিয়াপা। আরেকজন ছিল জামালপুরের মনিয়াপ্পা ছিল। তারপরে আপনার রুবিন ফারানা ছিল। এরা তো টকশোতে খুবই, মানে যখন ক্রাইসিস বিএনপির কেউ রাস্তায় নামে না, এই সমস্ত হাই ভোল্টেজ লিডাররা সবাই পলায় পলায় থাকে, তখন এই নারীগুলি বিএনপিকে টিকে রাখছে। একটাও পায় নাই নমিনেশন, একটাও পায় নাই। তার মানে কি, তারা চায় না নারী নেতৃত্বে উঠুক। আর জামাতে আলাপ করতেছেন, জামাতে মজলিসে শুরা যেটা আছে, সেখানে 91 জন নারী আছে, 91 জন। আচ্ছা। তো ওইখান থেকে আপনি একটাকেও দিতে পারলেন না, তাহলে 2 দিন আগে যে সাইন করে এলেন, ওটার কি হবে? এখন যে জুলাই সনদ পাস করতে চান, পাস করলে আপনি কি বাস্তবায়ন করবেন? ঘোড়ার ডিম। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আপনি তো বাস্তবায়ন করবেন না। আচ্ছা। কারণ যদি করতেন তাহলে তো ওইটাই করতেন রে ভাই। আপনি তো সাইন করে আসছেন যে আপনি এই নির্বাচন জুলাই সনদ পাস হোক বা না হোক, মানে শেষ পর্যন্ত গণভোটে পাস হোক বা না হোক, আপনারা তো স্বাক্ষর করে আসছেন
যে ত্রয়োদশ নির্বাচনে আপনারা 5% দিবেন, দিলেন না কেন বলেন? জি। কি ব্যাখ্যা আছে আপনাদের? কয় কি ভবিষ্যতে দিব? আপনি তাহলে ওটা লিখতেন কয়েকদিন আগে একটা এবার talk দেবো show না, ছিলাম। ভবিষ্যতে দেবো। ওটা সাথে বলতে ভবিষ্যতে দেবো। তারপর তো ওটা লিখতেন ওখানে, আচ্ছা লেখছে তো দিবেন, সিগনেচার করছেন, তো সিগনেচারের কোনো দাম নাই আপনাদের। আচ্ছা তো যে সিগনেচারের দাম আপনার এখনই নাই, পরে যে আপনি কি করবেন? আপনার উপর আস্থা রাখবো কেমন করে আমি? আচ্ছা আমি তো আপনার উপর আস্থা রাখবো না, আপনি তো মুনাফেক রে ভাই, সরাসরি আলাপ। আচ্ছা তাহলে কি বলবেন আপনি? তো এই হলো আমাদের পলিটিক্যাল পার্টিগুলির অঙ্গীকার এবং অঙ্গীকার রক্ষার মানসিকতা। আচ্ছা আর এখান থেকে সিদ্ধান্ত নেন এরা নির্বাচনের আগে কি বলবে, কি বাস্তবায়ন করবে, একটারও বিশ্বাস করি না। এগুলি যা ছিল চুরি করার জন্য। এই যারা এমপি ইলেকশন করতেছে এদের মূল লক্ষ্য চুরি করা। আচ্ছা আর এটা দুঃখ ভাই, পাক ভাই, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত টামাত কিছু বুঝি না। তো আমাদের অভিজ্ঞতা হয়েছে, বুড়া হয়ে গেছি, দুদিন পরে মারা যাবো। কিন্তু ইলেকশনের অভিজ্ঞতা হলো যারা এমপি হয় সেটা অবাধ নির্বাচনের মাধ্যমে হোক আর মানে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হোক আর আমিডামি নির্বাচনী হোক, মূল লক্ষ্য চুরি করবো চাই না। আচ্ছা এখন আমরা কতগুলি চোর নির্বাচন করতেছি, যে কে বড় চোর কে ছোট চোর। আচ্ছা, যদি শেষ প্রসঙ্গে আসতেন, মার্কিন ভিসা প্রসেসিং নিষেধাজ্ঞা। এটা হলো কি, আমি মাঝে মাঝে ভাবি যে এই লোকটা কত বড় হবে, আমরা কি বলবো আপনাকে, কথার জাদুকর এই আমাদের ইউনুস সাহেব। আচ্ছা। আমার মাঝে মাঝে মনে হয় তার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট এই হলো আপনার অ্যাডজেক্টিভ হলো, উনি হলো কথার ফেরিওয়ালা। আচ্ছা মানুষকে কথা দেওয়ার স্বপ্ন দেখাতে চায়। আর সেই বলছিল না বিশ্ব আমাদের কাছে আসবে, বলছিল তো আমরা বিশ্বের কাছে কি কারণে যাব? এটা অর্ধেক ফুলছে, বিশ্ব আসে নাই, বিশ্বের কাছে যাওয়ার পথ বিশ্ব বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আর আপনি একা একা থাকেন, নিজের প্রশংসা আপনি করবেন আয়নার সামনে আড়াই করিয়া, আর আপনি মুগ্ধ হবেন। এই লোকটাকে আমরা মনে করছিলাম যে তার সঙ্গে দুনিয়ার এত খাতির, হয়তো আমরা বিরাট কিছু পাই যাবো। সবারই কি প্রত্যাশা পাইছি? ছিল। খাতির ছিল, কোন খাতির রে ভাই? খাতিরের আছে, মানে কোয়ালিটি আছে। Criteria আছে, হ্যাঁ। উনি কোন কোয়ালিটির খাতির? 5 টাকা আনতে পারছে। আমরা তো ভাবছিলাম যে ডলারের মধ্যে ভরে যাবে, এক পর্যায়ে মধ্যে আমরা কেনাকাটা ডলার দিয়ে করবো, আর টাকা দিয়ে আর করতাম না, এরকম একটা আশা ছিল আমাদের। এখন কই রে ভাই, কিছুই আসে নাই। দুনিয়ার কাছে আপনি যে আগে যাইতাম, যাওয়ার পথ আপনার কারণে বন্ধ হয়েছে, ওনার কারণে বন্ধ হয়েছে। আপনি বলবেন না অনেক দেশে তো বন্ধ হয়েছে, অনেক দেশে বন্ধ। তো আপনারটা হলো কোনো, অনেক দেশে তো আর নোবেল বিজয়ী নাই, অনেক দেশে তো ডক্টর ইউনুস নাই, এমনকি ইন্ডিয়াও তো বন্ধ হয় নাই। তা আমাদের ভিসাই বন্ধ কেন? আমেরিকা আপনার ভিসা বন্ধ হয়ে গেলো। পৃথিবীর বিভিন্ন দেশে যান আপনি, এখন এম্বাসিগুলো যাই দেখেন। এটা কি জিজ্ঞাসা করে দেখেন। সাম্প্রতিক অস্থিরতার কারণে, পরে অবশ্যই। নতুন সরকার আসলে ঠিক হবে? ইমেজের প্রশ্নে ভাই, আচ্ছা। আপনার বাসায় আপনি বলতেছেন যে গেস্ট আসবে, আপনি প্রথমে বলবেন গেস্ট লিস্ট দেখি কে কে আসবে, এই ওরা আনা যাবে না, আপনি বলে দেবেন। কিন্তু কারণ ওকে আপনি মনে করেন সে আপনার বাসায় ঢুকলে পরে জুতার মধ্যে ময়লা থাকবে, ময়লা পায়ে ঢুকবে, সোফায় বসবে, সোফাটা ময়লা হবে, আপনি অনেক কিছু ভাবেন কিন্তু ভাই। তো ওরা তো এরকম ভাবে, ওরা আমাদের দেশের ইমেজটাকে ডক্টর ইউনুস এমন জায়গায় নিয়ে গেছে যে এখন ওকে ভিসাও দিতে চায় না। এর চেয়ে লজ্জার কি আছে? উনি যে কোন দিক দিয়ে কি করলো এটি বুঝলাম না। জি, ধন্যবাদ আপনাকে। যদি বলতেন নাসিরউদ্দিন আহমেদ, আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আজকে শেষ করতে চাই। আমি ভাইয়ের কথার রেশ ধরেই বলি, দেখেন ডক্টর ইউনূসের কিন্তু দুইটা ইমেজ। একটা হলো নোবেল লরিয়েট হিসেবে, একজন বক্তা হিসেবে, বা নোবেল লরিয়েট বা ইন্সপায়ারাল স্পিকার হিসেবে তার সমস্ত বিশ্বে যথেষ্ট সুনাম আছে, গ্রহণযোগ্যতা আছে। ওনার বক্তৃতা মনে হয় বাংলাদেশ, মানে পৃথিবীতে যতজন মানুষ বক্তৃতা দিয়ে ফি পান বা টাকা পান, এদের টপ র্যাঙ্কিং এর মধ্যে ডক্টর ইউনূসকে মূল্যায়ন করার সুযোগ আছে। কিন্তু আপনি যদি একজন রাষ্ট্রের নেতা হিসাবে, একটা জাতির নেতা হিসাবে, বা একটা দেশের প্রধান কর্ণধার হিসাবে তাকে বিশ্ব পরিমণ্ডলে মূল্যায়ন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই উনি পিছিয়ে গেছেন, এটা স্বীকার করতেই হবে। উনি নিজে সৌদি আরবে ওনার যাত্রা বাতিল করতে হয়েছে, সেখানে উনি করতে পারেন নাই। তার কানাডার যিনি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তার সাথে উনি সাক্ষাৎ করতে পারেন নাই, এবং এই ধরনের আরো অনেকগুলো খেয়েছে। দেখেন, বিশ্বটা কিন্তু বাংলাদেশের রাজনীতির কি হচ্ছে এটা নিয়ে যতটা না কনসার্ন, তার চেয়ে বেশি কনসার্ন হলো যে এই লোকটাকে দিয়ে আমার দেশের কি কাজ হবে, এই লোকটাকে মূল্যায়ন করবে, তাকে করে। আপনি সৌদি আরবের যদি বা মধ্যপ্রাচ্যের একটা মাঝারি ক্ষেত্রের নেতাও আসে বা একটা মিনিস্টার আসে রাজ পরিবারের, আপনি ভারতে যান, যে দেখেন যে লাল কার্পেট বিছে একজন মানে প্রধানমন্ত্রী ওখানে দাঁড়িয়ে আছেন, হয়তো সেটা মিডিয়াতে আসছে না, কিন্তু ঠিকই উনি ওই মূল্যায়ন করছেন, কারণ হচ্ছে তিনি চিন্তা করেন যে তাকে দিয়ে আমার দেশের বা কি কাজটা হবে। একইভাবে কিন্তু বিদেশে সেটাই করে থাকে।
এই যে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্টের জন্য এত কথা কিছু বলছে, আপনার প্রত্যেককেই এভরিবডি ইজ ওয়েটিং কি হচ্ছে, কারার পরবর্তীতে আসবে, দেশে কি একটু স্থিতিশীলতা আসবে, সেনাবাহিনী কি এরকম মাঠে মাঠে ঘুরে ঘুরে এই দেশের শান্তি নিশ্চিত করবে, না আসলে এখানে একটা পিসফুল অ্যাটমসফিয়ার হবে, সব কিছু চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস কোনো গ্রহণযোগ্য বা কোনো সুবাতাস বাংলাদেশে আমার দৃষ্টিতে অন্তত বিদেশে আস্থা তৈরি করতে পারেনি। হ্যাঁ, উনি ওনার নেতৃত্বে একটা নির্বাচন হবে, এটা বিশ্ববাসী বিশ্বাস করে যে নির্বাচন হবে এবং ভালো নির্বাচন হবে, এটাই প্রত্যাশিত। যদিও মাসুদ কামাল ভাই যেটা বলেছেন তার সাথে দ্বিমত করার কোনো অবকাশ নাই, যে এই নির্বাচন কমিশনের অভিজ্ঞতার দিকটা যদি বলেন। এবং আমি আরেকটা প্রসঙ্গ বলেছিলাম যে ডিসি লেভেলে যারা আছেন তারাও তো ডিসি হিসাবে আগে কোনো নির্বাচন করেন নাই, আর গত 15 বছর তো আসলে ওই অর্থে নির্বাচনই হয়নি। একটা নির্বাচনের বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে, আমি বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন টক শোতে বলেছি, এতে আর্মি, বিতে ব্যুরোক্রেসি, সিতে ক্যাশ টাকা, ডিতে ডিপ্লোমেসি, ইতে ইলেকশন কমিশন, এফতে ফরেন পলিসি। আপনি A to Z যেই অক্ষরটা বলবেন সেই অক্ষরটার মধ্যে একটা কিছু পাবেন যেটা নির্বাচনকে প্রভাবিত করে। সেগুলোকে ফেস করার মতো ডিসি কজন আছে? তো একদিকে হলো মাঠ প্রশাসন ওইভাবে গড়ে ওঠেনি, গত 15 বছরও হয়নি, তাদের অভিজ্ঞতা নাই। উপজেলা লেভেলে যারা আছেন তাদেরও ওই অভিজ্ঞতা নাই। ডিসি, এসপি যারা বলেন তারা বাণিজ্য করেছেন মানুষের উপর দিয়ে, কিন্তু নির্বাচনের যে মেকানিজমটাকে সামলানো, আপনি শুধু সন্ত্রাসকে গুলি করে মেরে ফেলবেন এতে নির্বাচন ভালো হবে? নো, আপনি সন্ত্রাসকে গুলি, নোয়িং ফুললি ওয়েল যে সে এখন এখান থেকে বের হলেই একটা মানুষ খুন করবে, আপনি তাকে গুলি করতে পারবেন না। আপনি গুলি করলে আপনার মানবাধিকার নষ্ট, মানে লঙ্ঘন হবে। কিন্তু ও 5 জনকে গুলি করে ফেললে ওর কিছু আসে যায় না। এর ভিতর দিয়েই কিন্তু প্রশাসনকে চলতে হয়। এই অভিজ্ঞতাটুকু তো নাই। সেই অভিজ্ঞতাটুকু নাই বলেই ডক্টর ইউনূসকে পদে পদে বিশ্ব পরিমণ্ডলে কিন্তু ওই একজন রাষ্ট্রের অভিভাবক হিসেবে তার গ্রহণযোগ্যতা ওভাবে গড়ে ওঠেনি বলে আমি মনে করি। নির্বাচন হয়ে যাবে, নির্বাচন আশা করি হয়ে যাবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো যে নির্বাচনের পরে কি হবে। জি, ধন্যবাদ আপনাকে। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ জনাব মাসুদ কামাল এবং নাসিরউদ্দিন আহমেদ। দর্শক, আমরা শুনছিলাম বিজ্ঞ দুই আলোচকের বক্তব্য। একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা যেমন আমাদের রয়েছে, তেমনি অনভিজ্ঞ প্রশাসক এবং উপদেষ্টাদের কারণে, অনভিজ্ঞতার কারণে আমাদের মধ্যে কিছু শঙ্কাও রয়েছে। এসব কাটিয়ে কতটা নিরবিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণ নির্বাচন সামনে হয় সেটি দেখবার অপেক্ষা। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।